মাঠ পাথার গ্রামনগর বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি দ্বীপ, চির আধার তৈরি হও। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। আজ আমরা কথা বলবো কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ফিল্ম মেঘে ঢাকা তারা নিয়ে। আপনারা জানেন এই ফিল্ম সম্পর্কে, যেদিন থেকে ফিল্মের শুট শুরু হয়েছে বা যেদিন হয়তো কমলেশ্বর দা ভেবেছিলেন তারপর থেকেই এই ফিল্ম নিয়ে অনেক চর্চা হয়েছে এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ যার জীবন অবলম্বনে এই ফিল্ম তৈরি হয়েছে বা বিভিন্ন রেফারেন্স রয়েছে যার জীবনে, তিনি আর কেউ নন, ঋত্বিক ঘটক। আমার সঙ্গে আজকে রয়েছেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। কথা বলি তাদের সঙ্গে, জানার চেষ্টা করি এই ফিল্ম সম্পর্কে। প্রথমে অনেক অনেক স্বাগত কমলেশ্বর দা তোমাকে, অনন্যা অনেক অনেক স্বাগত তোমাকে, এবং অবশ্যই শাশ্বত অনেক স্বাগত। এরকম তো বলতেই পারি যে একজন তারার উপর থেকে মেঘ সরিয়ে রাখার জন্যই তোমার এই ফিল্ম, তাই তো? হ্যাঁ, একজন তারকা তো বটেই, মানে আমাদের ফিল্ম হিস্ট্রিতে, এবং একটা সময় অ্যাকনলেজমেন্ট বা রিওয়ার্ড হয়তো অতটা পাননি। তো চেষ্টা করে দেখা যায় যদি অতীতটা খুঁড়ে একবার সেই সব সময়, সেই সব প্রেক্ষাপট এবং সেই মানুষটাকে একটু আবিষ্কার করা যায়। নিশ্চয়ই। আর সেই তারার মুখোমুখি যখন তোমরা দুজন হলে, হ্যাঁ, মানে তুমি তো প্রত্যক্ষভাবে হয়েছো, মানে তুমি ইনফ্যাক্ট নিজে তারা হয়ে উঠেছো সেই সময় নীলকণ্ঠর মাধ্যমে। কেমন ছিল শাশ্বততা সেই মানুষটিকে এইভাবে চেনা, এইভাবে জানা? যেটা হলো যে এই ছবিটা করতে করতে আমার ইন্টারেস্ট বেড়ে গেল, এবং আমি এই ছবিটা যখন শুটিং শুরু হয় তার আগে অবধি একটা টেনশন ছিল, অনেকটা ওই হয় না, যারা স্টেজে অভিনয় করেন তাদের একটা জিনিস হয়, যেটা মানে আমিও ফেস করেছি, যে ফার্স্ট বেল যখন পড়ে পেটটা গুড়গুড় করে, সেকেন্ড বেলে ওটা বাড়ে, থার্ড বেল পড়ে একবার যখন স্ক্রিনটা সরে যায়, স্টেজে একবার এন্ট্রি নেবার পরে একটা অদ্ভুত ঘোরের মধ্যে টোটাল পারফরমেন্সটা হয়। তখন আর ভয় ইত্যাদি তখন অন্যান্য আশেপাশে অনুভূতিগুলো থাকে না। কি কোথায় কেন ভুলে যায় মানুষ। তো আমার অনেকটা সেরকমই হয়েছিল আর কি। আচ্ছা যত টেনশন, যত গুড়গুড়ানি সব ওই ফার্স্ট শট দেবার আগে। আচ্ছা। একবার ওটা হবার পরে আর শেষ দিন ডাবিং করে বেরোনোর আগে পর্যন্ত আমি আশপাশটা কি ছিল আমি জানি না। আচ্ছা, নাই বা জানলে রয়েছে তো সঙ্গে দুর্গা রয়েছেন তো নাকি নীলকণ্ঠের সঙ্গে? দুর্গা নিজেই যে কোথায় ছিল ভগবান জানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একই রকম অবস্থা ছিল আমাদের। স্ক্রিপ্টটা শোনার পর থেকেই, অ্যাকচুয়ালি আমি বলবো শুটিংয়ে যাওয়ার আগেও, স্ক্রিপ্টটা শোনার পর থেকেই যেন মানে এত ওভারওয়েলমিং পুরো বিষয়টা, এবং স্ক্রিপ্টটাও সেভাবে হয়েছে যে এই একবার স্ক্রিপ্টটা শোনার পর থেকে না আর পারিপার্শ্বিক অন্য কিছু এফেক্ট করা বন্ধ করে দিল আস্তে আস্তে। আর কোনো দিকে মানে ওই এইটা হয়ে গেছে। ঠিক ঠিক। এবার আমার তো, আমি থিয়েটার করিনি কোনোদিন, সুতরাং আমার জন্য ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেল সবটাই রোলিং অ্যাকশন। এবার সত্যি প্রত্যেক দিন মানে ইচ ডে অফ শুটিং অ্যাকশনটা বলা অবধি পেটের ভেতর, বুকের ভেতর যে কি করতো, আবার ওই অ্যাকশনটা শোনার পর একটা নাম ফিলিং, যা হচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, ওরকম ভাবেই হয়েছে। কমলের সাথে এই ফিল্মটা আমরা কিভাবে মানে দেখবো, মানে নীলকণ্ঠ বাবুর পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো, নাকি ওনার আশেপাশে যে আরো অনেক চরিত্ররা রয়েছেন তাদের চোখ দিয়ে দেখবো? আসলে নীলকণ্ঠ বাগচির চরিত্রটা তো এসেছে ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক আর গপ্প যে ছবিটা, যেহেতু সেটা অটোবায়োগ্রাফিক্যাল ছবি এবং সেই অটোবায়োগ্রাফির মধ্যে উনি নিজেই সেই চরিত্রে অভিনয় করেছিলেন। নীলকণ্ঠ বাগচির চরিত্রটা অনেকটা তার এক্সটেনশন। আমরা সেইখানে প্রেক্ষাপটটা বসিয়েছি এবং সেটা 1969-এর প্রেক্ষাপট। ঘটনাটা ঘটছে একটা মেন্টাল অ্যাসাইলামে, যেখানে নীলকণ্ঠ বাগচি কিছুদিনের জন্য ভর্তি রয়েছেন, এবং সেইখানে মোটামুটি একটা সাইকো অ্যানালিসিস বলা যায় যেটা করছেন সেখানকার সাইকিয়াট্রিস্ট। তো সেই চরিত্রে অভিনয় করেছে আবির। তো অনেকটা তার চোখ দিয়ে দেখা, তাকে দিয়ে বিশ্লেষণগুলো করা, এবং কিছুটা নীলকণ্ঠর ইন্ট্রোস্পেকশন এবং আত্মানুসন্ধান। সেই আত্মানুসন্ধানটা এগিয়ে পিছিয়ে বিভিন্ন দর্শকের কিভাবে ওনার চরিত্রটা গড়ে উঠলো, এইভাবেই দেখা। শাশুড়ি, তোমার কি মনে হয় যে মানে আমরা গল্পটা তো ওইখান থেকেই শুরু হচ্ছে, মানে আমরা যখন দেখতে শুরু করব, যখন নীলকণ্ঠ বাবু সে মেন্টাল অ্যাসাইলামে রয়েছেন, সেখান থেকে আমরা শুরু করছি। আচ্ছা, নিয়ে এসেছেন ভর্তি করানোর জন্য। আচ্ছা, এখান থেকে শুরু। আচ্ছা, এই জায়গাটা থেকে শুরু কেন? মানে শুরুটা ওইখান থেকেই হয়েছে। আমার তো মনে হয় খুব ইন্টারেস্টিং ভাবে সিনগুলো এসছে, মানে কথোপকথনের মধ্যে দিয়ে
আমরা দেখতে পাচ্ছি তারপর, এবং সেখানে মানুষটার কিছু থট স্পেস আছে, যে মানুষটার ভাবনার জগতে মানুষটা ডাক্তারটা সমেত প্রবেশ করছে। আচ্ছা আচ্ছা। এবং যেহেতু এই ডাক্তারের চোখ দিয়ে অনেকটা দেখাও, ছবিটাকে দেখা কিন্তু অ্যাকচুয়ালি ডাক্তারের চোখ দিয়ে, সুতরাং ওই জায়গা থেকে মানে সেখানে দর্শক হচ্ছে আমাদের ডাক্তার আবির যে চরিত্রটা প্লে করেছে। কমলদা বেটার বলতে পারবেন, কিন্তু সেটা আমাদের তাই মনে হয়। একেবারে। দুর্গার কথায় যদি আসি অনন্যা, নীলকণ্ঠ বাবুর মধ্যে এমন অনেক কিছু ছিল, এমন অনেক প্রতিষ্ঠান বিরোধিতা, তার মধ্যে যে সত্তাগুলো রয়েছে সেগুলোকে দুর্গা কিভাবে দেখতো, বা সে কি সাপোর্ট দিত তাকে, সে কি বুঝতো প্রকৃত নীলকণ্ঠকে? অনেকেই হয়তো যেটা বুঝতো না। মানুষ নীলকণ্ঠকে বুঝতো, তার ট্যালেন্টটাকে বুঝতো, তার ইডিওলজিকে বুঝতো এবং সেটাকে সম্মানও করতো। কোথাও একটা এই যে অতিরিক্ত ট্যালেন্ট বা সমসাময়িকের থেকে বেশি ট্যালেন্ট বা আর একটু বেশি বেড়ে ভাবনার ক্ষমতাটা যেরকম যে ধরনের মানুষের মধ্যে থাকে, তাদের সঙ্গে পারিপার্শ্বিক সবার তালমেল গড়ে ওঠাটা যেরকম অসুবিধা হয়, তো দুর্গার জায়গাটা সেরকম ব্যালেন্স আউট করার জায়গাটা, প্র্যাকটিক্যাল সাইডটা ব্যালেন্স আউট করার জায়গা। রেসপেক্ট ডেফিনেটলি আছে তার কাজের প্রতি, তার থট প্রসেসের প্রতি, কিন্তু আবার তার কাছে তার সংসারটাও আছে। একদিকে মানুষ নীলকণ্ঠ, একদিকে ট্যালেন্ট নীলকণ্ঠ, একদিকে স্বামী নীলকণ্ঠ, একদিকে বাবা নীলকণ্ঠ, সেটা। কিন্তু এইখানেই বোধহয় মানে দুর্গার সব থেকে বড় সমস্যাও ছিল। আর নীলকণ্ঠ বাবু যেরকম, তিনি তো ফ্যামিলি ম্যান তো তিনি একেবারে নন, তাই না? তার যে ভাবনা চিন্তা, মানে এইগুলোর পড়াশোনাটা আমি জানতে চাইবো কমলের সাথে, কিভাবে পড়াশোনার জায়গা তো ডেফিনেটলি ছিল, বিশেষ করে কিছু বই তো খুব সাহায্য করেছে। আচ্ছা, মানে প্রথমে লেখার শুরুতে ইন্সপিরেশনটা ছিল সঞ্জয় মুখোপাধ্যায় রচিত ঋত্বিক তন্ত্র, এবং পরবর্তীকালে বিভিন্ন ওনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে মানে সুরমা ঘটকের লেখা ঋত্বিক বইটা, তারপর পদ্মা থেকে তিতাস, সঙ্গীতা ঘটকের লেখা ঋত্বিক একটি নদীর নাম, এবং ওনার কিছু সাক্ষাৎকারের সংকলন, যেরকম সাক্ষাৎ ঋত্বিক বলে একটা আছে, তারপর ওনার ওপরে বিভিন্ন লোকের লেখা, যেটা ঋত্বিক বলে একটি সংকলন রজত রায়ের আছে, প্লাস তুষার তালুকদারের লেখা সলিলদা, ঋত্বিকদা, এই সব বইগুলো ডেফিনেটলি হেল্প করেছিল। কিছু সমসাময়িক মানুষ হেল্প করেছিলেন, ওনার ফিল্মের ফুটেজ, এই সব মিলিয়েই আর কি এই ছবিটা। ইনফ্যাক্ট আসলে পোস্টার্স যেগুলো, হ্যাঁ, সেটাও যথেষ্ট চর্চার বিষয়, কারণ যেভাবে পোস্টার ডিজাইন করা হয়েছে, শুধু তোমার চশমা পরা একটা চোখের যে ছবি, যেটা আমরা মানে ঋত্বিক ঘটকের ছবি বলতে যে কতগুলো ছবি দেখি তার মধ্যে থেকে একটা অন্যতম, মানে ওই বিস্ফোরিত চোখ আসলে কিসের প্রতীক বলে তোমার মনে হয়েছে ওনাকে বুঝতে গিয়ে? মানে অনেক বেশি জ্ঞান, অনেক বেশি এনার্জি, অনেক বেশি কাজ করার ইচ্ছে, অনেক কিছু দেবার ইচ্ছে, বলতে বলতে যেটা আমার হচ্ছে সেটাই। আচ্ছা আচ্ছা। তো সেইটা মানে একজন মানুষের চোখ দেখে বলে দেওয়া যায় সে মানুষটা কি ধরনের মানুষ। ইভেন যে উনি তো ডাক্তার, উনি আরো ভালো বলতে পারবেন। একজন মানুষের চোখ দেখে বলে দেওয়া যায়, কিন্তু অনেক সময় পুরো মুখ দেখে হয়তো বলতে পারবেন না। অ্যাপিয়ারেন্স দেখে মুখটা কিরকম সুন্দর না মিষ্টি ওদিকে মানুষ চেনা যায় না, চোখ দিয়ে চেনা যায় কিন্তু। ঠিকই। আর এইটা কি মানে আমার মানে ট্রান্সপারেন্ট মানুষদের চোখ দিয়ে চেনা যায়, চেনা যায়। এটা খুব ইন্টারেস্টিং বলেছে। ট্রান্সপারেন্ট মানুষদের চোখ দেখলে বোঝা যায় তারা কি ভাবছে, তারা এখন মনের অবস্থা কি, সেটা কিন্তু সবার তো বোঝা যায় না, কিন্তু সবার মধ্যে পড়েন না বলেই কিন্তু এই চোখ দুটো ব্যবহার করা হয়েছে। বহুমুখী প্রতিভা, হ্যাঁ, সেটা সঠিক চ্যানেলাইজ কতটা হয়েছিল হয়নি সেটা আমরা, উনি আদৌ সেটা বিলিভ করতেন কিনা, তোয়াক্কা করতেন কিনা, সে বিষয়ে অনেক প্রশ্ন আছে, সেটা তো আছেই। এবং সেটা পুরোটাই কিন্তু ফিল্মের মধ্যে বারবারে তোমরা এনেছো, এটা এনেছো তোমরা ভাবে আছে। এবং সেটা দেখলে মানে জানি না, সেটা দেখলে আপনারা এবং আপনারা বিচার করবেন নিশ্চয়ই। কমলের সাথে এই পোস্টার ডিজাইনিং এর কথা একটু সত্যি আসি, এইভাবে ভাবলে কেন? মানে কোথাও হয়তো একটা কাঁটা তার এবং চশমা, কোথাও দুর্গা এবং নীলকণ্ঠ দুজনেই রয়েছেন এবং কয়েকটি কথাও রয়েছে পাশে। কাঁটাতারের সিগনিফিকেন্সটা তো ডেফিনেটলি ওনার জীবনে সবথেকে বেশি ট্রমাটিক যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে দেশভাগ। ঠিকই। পার্টিশন, দুটো বাংলার ভাগ, এটা উনি মেনে নিতে পারেননি। তো সেই জায়গা থেকে পথ চলা শুরু হয়েছিল। আর তারপরে এসে যায় হচ্ছে চশমা। চশমা ইজ ভেরি আইকনিক ফর ঋত্বিক ঘটক।
ওই বিশেষ চশমাটা, সেটা উনি নীলকণ্ঠ চরিত্রে যখন অভিনয় করেছিলেন তখনও ব্যবহার করেছিলেন। আর 3 নম্বর আসে চোখ, আর তো বিশেষ কিছু নেই। 3 নম্বর আসে চোখ। এখন এই চোখের মধ্যে বেসিক্যালি যেটা রয়েছে সেটা হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্যাশন ফর লাইফ আর ওই প্যাশন ফর ক্রিয়েশন। ঠিকই, এইটাই বোধহয় ওই বিস্ফোরিত চোখগুলো প্রমাণ করে, এবং কোথাও একটা পার্সোনালিটি ট্রেটটাকেও প্রমাণ করে, সেটা হচ্ছে একটা খুব অ্যাগ্রেসিভ চোখ। এই অ্যাগ্রেশনটা কিন্তু ওনার সব কাজের মধ্যেই বোধহয় রয়েছে, মানে আমাদের মনে হয়েছিল। তো সেই কারণেই এই কম্বিনেশনটা দিয়ে পোস্টারটা প্রথমে ভাবা। এই আগ্রাসনটা মনে হয় অনন্যা যে কোথাও উনি বিভিন্ন সময় খুব ডিসস্যাটিসফাইড হতেন, যখন যে জিনিসে হয়তো কখনো নিজের কাজেও অপরের কাজেও, এইটাই কি আগ্রাসনের সেই জায়গাটা মানে তৈরি করতো নীলকণ্ঠর মধ্যে? হয়তো আমার মনে হয় একটা বেসিক সেপারেশন থেকে একটা অ্যাগ্রেশন আসে যে কোনো মানুষের, যে কারণে দুর্গার ওনার কাছে সেপারেশন, এক ধরনের সেপারেশন যেটা উনি কোনোদিনই মেনে নিতে পারেনি, দেশভাগ, সেটা একটা। তারপরে তিনি যে এত কিছু বলে যেতে চেয়েছেন, এত কিছু দেখিয়ে যেতে, মানুষকে বলতে চেয়েছেন, অনেক কথা বলতে চেয়েছেন, সেটা তো প্রত্যেক শিল্পীর মধ্যে হয় যে আমি যে জিনিসটা বলতে চাইছি বা বোঝাতে চাইছি সেটা ঠিক মতো যতক্ষণ না পারছি পাগল ঠিক। আর সেখান থেকে হয়তো কারোর অ্যাগ্রেশন আসে, কেউ ডিপ্রেশন আসে। ঠিক, ওনার ক্ষেত্রে সেটা অ্যাগ্রেশন ছিল বলে আমার মনে হয়। ঠিক তাই, ঠিক এরকম ভাবেই মানে মেঘে ঢাকা তারা মানে এই মহান ব্যক্তি সম্পর্কে অনেক এরকম কথা, গল্প, ইনসিডেন্ট যা ঘটেছে সেগুলো আমরা জানতে পারবো। তবে হ্যাঁ, শুটিং এর সময় আর কি হয়েছে সেটা জানার জন্য অধীর আগ্রহে আমি এবং আপনি একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মাঠ পাথার গ্রামনগর বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি দ্বীপ, চির আধার তৈরি হও। মাঠ পাথার গ্রামনগর বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি দ্বীপ, চির আধার তৈরি হও। ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের এই আড্ডায় কথা হচ্ছে মেঘে ঢাকা তারা নিয়ে। আমার সঙ্গে রয়েছে নীলকণ্ঠ বাবু, রয়েছেন দুর্গা দেবী এবং তাদেরকে পর্দায় যিনি নিয়ে আসছেন আমাদের সামনে সেই কমলেশ্বর দা। শুটিং এর সময় একটু আগে তুমি যেমন বলছিলে শাশ্বততা, যে মানে ওই শুরু এবং শেষের মাঝখানে বাকিটা একটা ঘোরের মধ্যে কেটেছে, কিন্তু মানে প্রেশারটা কি সত্যি ফিল করনি? কারণ সাংঘাতিক আগ্রহ এই ফিল্মকে নিয়েছিল। তুমি কি পড়লে, কিভাবে ফটোশুট হলো, কি বললে, মানে প্রায় সবকিছুই খবরে আসতো। বেশি হলে একটা টাইমে ব্রেন কাজ করে না, ওইটার বাইরে। মানে কিরাম আমি তোমায় বলছি, তোমার যদি আমি দেখেছিলাম সাধারণ এভিনিউতে সকালবেলা লেকের মাঠে ফুটবল খেলতে যাচ্ছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার হাতটা কেটে বাদ চলে গেছে, উনি বসে হাতটার দিকে তাকিয়ে আছেন, তাকিয়েছে। তখন তার মনে সত্যি কি থাকতে পারে, কাট অফ হয়ে যায় একটা জায়গায় গিয়ে। তো আমার অনেকটা শুটিং এর সময় সেইটা হয়েছিল। আপ্রাণ চেষ্টা করতাম হয়তো একটু হ্যাঁ করতে, একটু, কিন্তু কোথাও গিয়ে একটা আমি জানি না, মানে টোটালটাই হচ্ছে শুটিং সংক্রান্ত ব্যাপার। বাড়ি ফিরে যাবার পরেও আমি বারবার একটা জায়গায় বলি, আমার স্ত্রী বলেছেন শেষ হয়েছে, মানে যেদিন লাস্ট ডাবিং শেষ হয়ে যায় বাড়িতে ফিরি, তখন আমাকে দেখে বলেছিল যে প্রথম মনে হচ্ছে তোমার এই ছবিটা শেষ হয়েছে, মানে ফিজিক্যালি সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। নীলকণ্ঠ বাবু কি এরকম তার কাজের জায়গাতে তিনি যে যা কাজ করেছেন, যেভাবে স্ক্রিপ্ট লিখেছেন, তিনি ফিল্ম করেছেন, তিনি নাটক করেছেন, তারও কি এরকম কখনো পরিস্থিতি হয়েছে? আসলে যিনি কাজের নেশায় ডুবে থাকেন, কাজের বাইরে হয়তো মানে আর কোথাও তাকাননি, মানে সেটা তো হয়েও কাজ করেছেন, দাড়ি কামাননি, দাড়ি গজিয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে, সেদিকে তো হুঁশ ছিলই না অনেক সময় সেটা। এবং মানে জামা কাপড় পাল্টানো বিশেষ এসব ব্যাপারগুলো তো ছিলই না। এবং সেই নিয়েই মানে একটা লোক কি হয়, যেটা আমার মনে হয়েছে যে একটা লোক সমাজের কাছে দায়বদ্ধ হয়ে পড়লে না, তখন সংসারটা, নিজের সংসারটা আলাদা করে ওই জায়গাটা নাম হয়ে যায়। ওটা তো আছেই টাইপের একটা ব্যাপার হয় আর কি। বাকিটা আমার এত কাজ, তো কাজে সেইখানে কোথাও একটা গিয়ে ব্রেনটা আটকে থাকে বলে আমার ধারণা। ঠিকই। আর এই কমের সাথে এই যে সমাজের প্রতি দায়বদ্ধ যে মানুষ, তিনি হয়তো সমাজের প্রতি যা করতে চাইছেন, কিন্তু সমাজ কি সবসময় সেটা নেওয়ার জন্য তৈরি? সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ যারা, তাদের ক্ষেত্রে সবসময় এটা হয়েছে যে সমাজ ঠিক সময়ে রেসপন্ড করতে পারেনি,
এবং এরকম উদাহরণ তো সেই গ্যালিলিও থেকে শুরু হয়েছে। সেই সুতরাং ওটা তিনি জানতেন, এবং ওটা উনি এটাও জানতেন যে পরবর্তীকালের মানুষ বা পরবর্তী যুগের পরবর্তী প্রজন্ম যারা এই ক্রাইসিসটা যখন পড়বে, তখন আবার তিনি নতুন করে একটা মানে জীবন ফিরে পাবেন বা পুনরুজ্জীবিত হবেন, তার দর্শনটা সেটা তিনি জানতেন। কিন্তু সমস্যা কি হয় যে কোনো শিল্পীর দুটো সত্তা কাজ করে। একটা তার নিজস্ব সত্তা, যেখানে সে পুরোটাই ক্রিয়েশনে মগ্ন থাকেন এবং সেই ক্রিয়েশন থেকে আনন্দ পান। কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে যে যে কোনো কিছু ক্রিয়েট করার পর দর্শক হয়ে যান তাদের কাছে একটা আয়না, এবং সেইখানে প্রতিফলিত হওয়াটা খুব জরুরি বলে সবাই মনে হয় আমরা যে ধরনের কাজ করি। এবার সেই জায়গায় সেই আয়না যদি কোনো কারণে ঝাপসা হয় বা সেই আয়না যদি আলো না পায়, তখন একটা কিন্তু মানে খুব নিঃস্বতা তৈরি হয়, একটা নৈরাশ্য তৈরি হয়। কিন্তু ঋত্বিক বাবুর গ্রেটনেসটা এখানটায় যে সব কিছুর পরেও তিনি রবীন্দ্রনাথে বিশ্বাস রাখেন এবং কোনো জায়গায় নিহিলিজমে ছেড়ে দেননি। শেষ জায়গাটা কোথাও একটা অপটিমিজম কাজ করে গেছে, আলো দেখতে পেয়েছেন, এবং যে কারণে বারবার উনি ওনার লেখাতেও বারবার এই জিনিসটা কোট করেছেন, রবীন্দ্রনাথের লাইনটা, যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। ঠিক, মানুষ অনেকবার রিজেক্ট করতে পারে, সেটা স্রষ্টার দোষের জন্য রিজেক্ট করতে পারে বা স্রষ্টাকে না বুঝে রিজেক্ট করতে পারে, কিন্তু মানুষ শেষমেশ অ্যাকসেপ্ট করবেই, এবং সেই বিশ্বাসটা হারানো পাপ, সেই জায়গাটা ওনার কিন্তু সবসময় কাজ করেছে। সেপারেশন ওনাকে যেভাবে কষ্ট দিয়েছিল, কিন্তু দুর্গার সঙ্গে তার যে মানে টানাপোড়েন খুব স্বাভাবিক যেটা তৈরি হয়েছিল, যেখানে আমরা শুনতে পাই দুর্গা বলছে সে কথা যে সেপারেশন ইজ এসেনশিয়াল। তো সেই জায়গাটা সেটা কি করে সামলাবেন নীলকণ্ঠবাবু, কিভাবে সামলেছেন? অনেক ফেলিয়ার যেভাবে সামলেছেন এটাও সেভাবেই সামলেছেন। যেটা অপুদা বলছিল যে ছোট সংসারটার থেকে বড় সংসারটার কথা বেশি ভেবেছেন সবসময়। তো এই ছোট সংসারটাকে লাথি মেরে ফেলে দিয়ে সে বড় সংসারটার কথা ভাবতে পারে, সেই ক্ষমতা তার বা সেই স্পর্ধা তার ছিল। তবে দুর্গার ইনফ্যাক্ট সেই বোঝার জায়গাটা ছিল শুরু, মানে তাদের পরিচয়ের দিন থেকে তাদের ওই ওয়েভলেন্থটা মিলেছিল, যে কারণে তারা নীলকণ্ঠ বুঝতেন যে দুর্গাকে কষ্ট দেওয়া হচ্ছে বা দুর্গা কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু করার ছিল না। তিনি অপারগ ছিলেন, তিনি সৃষ্টির নেশায় বুঁদ ছিলেন, এবং সেটা ওনাকে করতেই হতো, সেটা ছাড়া উনি আর কিছু করতে পারতেন না। ওটা করতেই হবে, লোকের কাছে পৌঁছাতেই হবে। ঠিকই, যে কারণে নাটক ছেড়ে ফিল্ম ধরেছিলেন, ফিল্ম এসেছিলেন আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবেন। আবার এক জায়গায় বলেওছেন, এর থেকে বেটার যদি কোনো মিডিয়াম আমি পাই, আমি ফিল্মকে লাথি মেরে চলে যাই। যে মানুষটা সত্যি পৌঁছতে চাইছে এত মানুষের কাছে, এত লোকেদের কাছে পৌঁছে যেতে চাইছেন, তিনি কিন্তু আবার ঠিক ওই পপুলিস্ট ফিল্ম নিয়ে তো তিনি কোনোদিন থাকতে চাননি, তার সেটা মনে হয়নি। তাহলে কি এই মাধ্যমটা ঠিক ছিল? সেটা বিচার করার আমরা কেউ নই, কারণ কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন তার নিজস্ব ধারণা। এখানে একটা ছোট্ট জিনিস বলতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ, সেদিন হয়তো সেটাকে আপাতদৃষ্টিতে ভুল বা নন কমিউনিকেবল বলে মনে হয়েছিল, কিন্তু আজকের প্রজন্ম যারা আইএমডিবি থেকে ছবি দেখে, তারা কিন্তু ভারতবর্ষ থেকে যে কটা ছবি আইএমডিবিতে এনলিস্টেড হয়েছে, তার মধ্যে ঋত্বিক বাবুর ছবি কিন্তু আছে। আমরা যদি পরপর কয়েকটা ফিল্ম থেকে, মানে মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, হ্যাঁ, এই প্রত্যেকটা ফিল্মে কিন্তু সেই জায়গাগুলো, সেই দৈন্যতা, সেই একটা অসহনীয়তা, এই জিনিসগুলো কিন্তু উঠে এসেছে। যে মানুষগুলোর কথা উনি বলতে চেয়েছেন, বা ওই ভাগাভাগি হওয়ার পর যে নানান সমস্যা ইত্যাদি, সেগুলো কিন্তু তিনি একেবারে পরিষ্কার বুঝিয়েছেন। শিক্ষণীয় সেখান থেকে, মানে ওই ফিল্মগুলো দেখে দেখে কোনো পার্টিকুলার শট, কোনো পার্টিকুলার সিন, কোন অ্যাঙ্গেল, ক্যামেরার অ্যাঙ্গেল, হ্যাঁ, শিক্ষণীয় তো বটেই। কারণ হচ্ছে যে উনি তখন সেগুলো কি এই ফিল্মে কোথাও দেখতে পাবো সেরকম কোনো পার্টিকুলার অ্যাঙ্গেল, হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল? হ্যাঁ, সেটা হয়তো সবসময় কনসিয়াসলি করা যায়নি, কিন্তু হ্যাঁ, মনে হয় সেরকম কিছু দেখতে পাওয়া যেতে পারে। দুর্গার জন্য তৈরি হলে কিভাবে অনন্যা, মানে অবভিয়াসলি মানে তাকে যতটা জানা গেছে, সুরমা দেবীকে যতটা জানা গেছে সেটা তো রয়েছে, কিন্তু নিজস্বতা নিশ্চয়ই রয়েছে। দুর্গা সম্বন্ধে, নীলকণ্ঠ সম্বন্ধে যত বেশি জানা যায়, দুর্গা সম্বন্ধে তত কম জানা যায়। তো সেটা ডেফিনেটলি একটা হিন্ড্রেন্স ছিল আমার জন্য। কিন্তু যদি বলি থিওরিটিক্যালি কিভাবে দুর্গাকে জেনেছি, তাহলে আমি বলবো প্রথমে তো স্ক্রিপ্টটা, সেটা খুব ইন্সপায়ারিং। আর আমি দুর্গাকে অ্যাকচুয়ালি
নীলকণ্ঠর মাধ্যমে জানতে চেয়েছি। আচ্ছা। নীলকণ্ঠকে আচ্ছা। যত বেশি জানতে পেরেছি তত বেশি দুর্গাকে বুঝতে পেরেছি। তো সেই নীলকণ্ঠকে জানাটা কিভাবে হয়েছে, আমি সুরমা দেবীর সঙ্গে দেখা করেছি, ওনার লেখা দুটো বই পড়েছি, স্ক্রিপ্টটা বারবার পড়েছি, ঋত্বিক ঘটকের ছবিগুলো দেখেছি, যুক্তিতক্ক গল্প দেখেছি, কিন্তু সব থেকে বেশি করে জেনেছি শুটিংয়ের সময়, বুঝেছি। এবং সেটা আমি খুব কনসিয়াসলি করেছি। আমি সারাটা সময় শর্টের বাইরে অপুদের সঙ্গে সময় কাটাতাম। আচ্ছা, কখনো আমার আলাদা মেকআপ ভ্যানে বসিনি, একসঙ্গে বসতাম, একসঙ্গে খেতাম, উঠতাম, বসতাম। ওই মানুষটাই তো নীলকণ্ঠ। তো ওই শুট প্যাক আপ একসঙ্গে হলে একসঙ্গে বাড়ি যেতাম, কল টাইম একসঙ্গে থাকলে একসঙ্গে আসতাম। তো ওই নীলকণ্ঠটার সংসর্গে থাকতে চেয়েছিলাম, কারণ আসল নীলকণ্ঠ সংসর্গে তো থাকতে পারবো না। ও তো নীলকণ্ঠ আমার সামনে হয়ে উঠেছে, তো ওর সঙ্গে থেকেই বোধহয় বেশি করে নীলকণ্ঠকে বোঝা যায়, আর বুঝলে দুর্গাকে বোঝা যায়। আর ঠিক এইভাবেই এত যত্নের সঙ্গে ফিল্ম তৈরি হয়েছে মেঘে ঢাকা তারা। আরো অনেক গল্প বাকি রয়েছে আমি জানি, কিন্তু আজকের মতো সময় শেষ। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আজকের আলোচনায়। আরেকদিন ডেফিনেটলি আরো অনেক তারকাদের নিয়ে এই ফিল্মের হাজির হবো আপনাদের সামনে। চোখ রাখুন এবিপি আনন্দে। মাঠ পাথার গ্রামনগর, বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি দ্বীপ, চির আধার তৈরি হও।